গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যৎসামান্য। একজন বসে প্রায় সর্বক্ষণ ক্যাশ মেলায়, আরেকজন খবরের কাগজ পড়ে। বংশীবদন আর মুরলীধর দুজনেরই বয়স 39। ওদের নামের মানেও যে এক, তা অবশ্য অনেক লোকই খেয়াল করে না। নাম একটা নাম, তার অর্থ নিয়ে কজন মাথা ঘামায়। চেহারা কিন্তু সম্পূর্ণ বিপরীত। বংশীবদনের মোটাসোটা ঘি খাওয়ার চকচকে চেহারা, এর মধ্যেই মাথায় টাক পড়েছে, পেছনের চুল সামনের দিকে টেনে আঁচড়ায়। আর মুরলীধর ছিপছিপে ঢ্যাঙা মাজা মাজা রং, মাথায় ঝাঁকড়া চুল, 6 মাসে 9 মাসে একবার কাটে। দুজনের কারুকেই কলির কেষ্ট বলা যায় না। ওরা দুজনে কাঠের কারবারের অংশীদার। বাগবাজারের খালের ধারে ওদের অফিস কিংবা দোকান কিংবা গুদাম সব একসঙ্গে। লোকে বলে ঠেক। বংশীবদন রোজ বাড়ি থেকে বেরোবার সময় বলে, দোকানে যাচ্ছি। আর মুরলীধর খেয়ে দে পান চিবুতে চিবুতে অফিস বেরোয়। দোকান কথাটা তার স্ত্রী যমুনার পছন্দ নয়। অবশ্য কোনোটাই ভুল নয়। খালধারে অনেকখানি জায়গা তার দিয়ে ঘেরা, বড় বড় গাছের গুঁড়ি থেকে নানা রকম কাঠ তক্তা এক জায়গায় জড়ো করা। মস্ত বড় একটা দাড়িপাল্লাও মাটিতে গেঁথে আছে। এগুলো সব খোলা জায়গায়। তারপর টালি ছাউনির বেশ বড় শেড। সামনের দিকটায় কয়েকখানা চেয়ার বেঞ্চ পাতা, পাইকার খদ্দেররা এসে বসে। তারপর ক্যাশ কাউন্টার। একেবারে পেছন দিকে পুরোনো আমলের কয়েকটা আরাম কেদারা, 3টি আলমারি ও একটা ছোট টেবিলের উপর টাইপরাইটার। এই অংশটাকে অনায়াসেই অফিস ঘর বলা যায়। খদ্দেরদের জন্য কাঠ বাছাবাছি বা মাপামাপি করার জন্য 2জন কর্মচারী আছে। মালিক দুজনকে ওসব কাজে হাত লাগাতে হয় না। বংশীবদন বসে ক্যাশ কাউন্টারের উঁচু চেয়ারে, আর মুরলীধর পেছন দিকের ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে থাকে। খদ্দেরদের সঙ্গে কথাবার্তাও বলে না। দুজনেই সমান অংশীদার, কিন্তু দায়িত্বভাগ অসমান। বংশীবদন স্থূল চেহারা নিয়েও ছটফটে স্বভাবের। প্রথমে এসেই সে কুলুঙ্গিতে গণেশের মূর্তির সামনে ধূপধুনো দেয়, চৌকাঠে গঙ্গাজল ছিটোয়, ফুল ঝাড়ু বুলোয় কাউন্টারে। সব খদ্দেরদের সঙ্গে সেই দরদাম করে, মাঝে মাঝে বাইরে গিয়ে স্টক মেলায়। আর প্রয়োজনে অপ্রয়োজনে সে ক্যাশের টাকা গোনে। 5 টাকা, 10 টাকা, 50, 100 টাকার নোটগুলো আলাদা করে রাখে। টাকা ঘাঁটাঘাঁটি করতেই সে ভালোবাসে। দুপুরবেলা চা আনবার সময় সে অনেক বেছে বেছে সবচেয়ে ময়লা নোটটা বার করে দেয়। আর মুরলীধরের একমাত্র দায়িত্ব বড় বড় কোম্পানির অর্ডার এলে বিল টাইপ করা। যখন সে টাইপ মেশিনে বসে, আধ ঘন্টার বেশি সময় লাগে না। সে কাজও থাকে না প্রায় দিনই। সে ইজি চেয়ারে পা ছড়িয়ে আধশোয়া হয়ে একটা বাংলা খবরের কাগজ পড়ে তন্ন তন্ন করে। সমস্ত বিজ্ঞাপন, কর্মখালি, পাত্রপাত্রী সংবাদ কিছুই বাদ দেয় না। একবার শেষ হয়ে গেলে আবার। এই সামান্য কাজের জন্য মুরলীধরের তো রোজ না এলেও চলে, কিন্তু রোজ দুপুরে বাড়িতে শুয়ে শুয়ে কাগজ পড়লে মান থাকে না। পাড়া পড়শিদের মধ্যে সমস্ত পুরুষ মানুষই অফিসে যায় কিংবা কাজে যায়। যমুনা তার স্বামীকে 1-8 দিন ছুটি নিতেও দেয় না। সে রোজ না গেলে বংশীবদন যদি কারবারটা হাতিয়ে নেয়। মুরলীধরের তুলনায় বংশীবদন অনেক বেশি ধুরন্ধর। কাঠের কারবারের অন্ধি সন্ধি সব সে জানে। সবসময় চোখে চোখে না রাখলে যে কোনো দিন সে মুরলীধরকে গলা ধাক্কা দিতে পারে। মুরলীধর প্রথম প্রথম যমুনাকে বোঝাবার চেষ্টা করত যে বংশীবদন তার ন্যাংটো বয়সের বন্ধু। দুজনে একসঙ্গে খেলাধুলো করেছে, এক স্কুলে পড়েছে। সে কখনো মুরলীধরকে ঠকাবে না। তা শুনে যমুনা হেসেছে। টাকা পয়সার ব্যাপার নিয়ে কত বন্ধু যে বন্ধুকে পেছন থেকে ছুরি মারে তাও মুরলীধর জানে না। বন্ধুকে বেশি বেশি বিশ্বাস করলে একদিন হয়তো পথে বসতে হবে। কারবারটা শুরু করেছিলেন অন্য 2 বন্ধু। এদের দুজনেরই 2 বাবা।
মুরলীধরের বাবা হরিদাস নিজের সুন্দরবনে নিয়মিত যাতায়াত করে বড় বড় নৌকো ভরে কাঠ নিয়ে আসতেন। তখন বাগবাজারের খাল চালু ছিল, এই খাল দিয়ে লঞ্চ চলত। এখন সে খাল নেই, মরে হেজে গেছে, নামেই শুধু খাল। বংশীবদনের বাবা মধুসূদন অফিস পাড়া ঘুরে ঘুরে জোগাড় করে আনতেন অর্ডার। অক্লান্ত পরিশ্রমে দুই বন্ধু ব্যবসাটা দাঁড় করিয়ে গেছেন, কেউ কারোর প্রতি বিশ্বাসঘাতকতা করেননি। তখনকার পুরুষেরা বউদের কথায় কর্ণপাত করত না। দুই বাবাই গত হয়েছেন, আগেকার মতন কারবারের রমরমা আর নেই। কাঠের দাম খুবই বেড়েছে, সেই তুলনায় চালানি কম। একটা করাত বসানো হয়েছে, গুঁড়ির চেয়ে তক্তা বেচে মুনাফা বেশি। সারা মাসে যা লাভ হয় তাতে মোটামুটি দুটো সংসার চলে যায়। প্রতিদিন ক্যাশ বন্ধ করার সময় মুরলীধর একবার জিজ্ঞেস করে, আজ কত হল রে বংশে? উত্তরটা শোনা না শোনা একই কথা। বংশীবদন যদি কমিয়ে বলে তা সে ধরতেও পারবে না। একদিন দুপুরবেলা 2:30টার সময় মুরলীধরের জীবনে ওলট পালট ঘটে গেল। মুরলীধর যথারীতি কাগজ পড়ছে। বংশীবদন বাইরের রোদ্দুরে দাঁড়িয়ে একজন খদ্দেরের সঙ্গে কথার মারপ্যাচ সেরে সবে ফিরে এসেছে ক্যাশ কাউন্টারের কাছে। এই সময় কোম্পানির খরচে চা ও 2টি করে বিস্কুট আনানো হয়। খদ্দেরটির জন্যেও চা আনাবে কি আনাবে না ভাবছে বংশীবদন। হঠাৎ মুরলীধর উত্তেজিতভাবে বলে উঠল, হরিবাস, কি সাংঘাতিক ব্যাপার বংশে, একবার এদিকায় এদিকায়। বংশীবদন চমকে উঠে হন্তদন্ত হয়ে সেদিকে গিয়ে বসল। কি ব্যাপার, কি হয়েছে? মুরলীধর খবরের কাগজটা তুলে ধরে বললে, এই জায়গাটা একবার পড়। বংশীবদন ভুরু কুঁচকে তাকালো। খবরের কাগজটাও কেনা হয় কোম্পানির পয়সায়, বাবাদের আমল থেকেই চলে আসছে। বংশীবদন একবার শুধু হেডলাইনগুলোর উপর চোখ বুলিয়ে নেয়, বেশি পড়ার ধৈর্য তার নেই। মুরলীধরই কাগজের দাম উসুল করে নেয় সুদে আসলে। বংশীবদন বলল, কোন জায়গাটা পড়ব, কি আছে? মুরলীধর এক জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে বললে, শুধু এই লাইনটা পড়। বংশীবদন পড়ল, ইন্দিরা গান্ধী দৃঢ়ভাবে বললেন, আমি আমার পিতাকে চিনি না। কে কে তেল দিয়ে ঘুমায় অথচ সবজান তার ভাব করে, তা আমি তার থেকে বেশি বুঝি। দলের শৃঙ্খলা রক্ষার জন্যে। মুরলীধর বলল, ব্যাস ব্যাস, আর পড়তে হবে না, ওতেই হবে। বংশীবদন বিমূঢ়ভাবে বলল, তুই এটা হঠাৎ আমায় পড়তে বললি কেন? মুরলীধর মুচকি হেসে বলল, কি বুঝলি? বংশীবদন বলল, কি বুঝলুম মানে? যা লেখা আছে। এতে লেখা আছে, ইন্দিরা গান্ধী বলছেন তিনি তার বাপকে চেনেন না। এ কখনো হয়? বংশীবদন চোখ বড় বড় করে একটুক্ষণ চিন্তা করার পর বলল, তাই তো, নিজের বাপকে চিনি না এ কথা তো কেউ বলে না। মেয়ে হয়ে বাপকে চেনে না, নিশ্চয়ই কিছু ছাপার ভুল হয়েছে। মুরলীধর বলল, ভুল তো হয়েছেই, কিন্তু কি ভুল বলতো? আসল কথাটা কি হবে? বংশীবদন কাগজটায় আরেকবার চোখ বুলল, বুঝতে পারল না। এসব তুচ্ছ বিষয় নিয়ে তার মাথা ঘামাতেও ইচ্ছা করে না। সে চঞ্চল হয়ে বলল, মুরলী, তুই এখন চা খাবি তো? চা নাই। মুরলীধর বলল, হ্যাঁ চা খাবো। আমি 15 মিনিট ধরে ভাবছি কি ছাপার ভুল হয়েছে, এইমাত্র বুঝতে পারলুম। আসল সেন্টেন্সটা কি হবে জানিস? ইন্দিরা গান্ধী দৃঢ়ভাবে বললেন, আমি আমার পিতাকে চিনি, নাকে কে তেল দিয়ে ঘুমোয়। বংশীবদন বললেন, ঠিক ঠিক, আমি আমার পিতাকে চিনি। মুরলীধর হো হো করে হেসে উঠে বলল, কমা, একটা ছোট্ট কমা এদিক ওদিক হয়ে গেছে, তাতে এই কাণ্ড। আমি আমার পিতাকে চিনি না, কে কে তেল দিয়ে ঘুমোয়। এটা থেকে এ হবে, আমি আমার পিতাকে চিনি, না কে কে তেল দিয়ে ঘুমোয়। বংশীবদন ফিরে গিয়ে ক্যাশ থেকে একটা জিরজিরে 5 টাকার নোট বার করে হেঁকে বলল, জগুয়া, চায়ের কেটলিটা নিয়ে যা। মুরলীধর একটু বাদে আবার বলল, দেখ বংশে, একটা কমা 1 তিলের মতন, কতটুকুই বা জায়গা নেয়। তার কি শক্তি!
বাপের নাম পর্যন্ত ভুলিয়ে দিতে পারে। বংশীবদন একটু হে হে হাসি দিয়ে টাকা গোনায় মন দিল। চা পর্ব শেষ হতেই কাঠের চালানি এলো এক ট্রাক। বাইরে চলে গেল বংশীবদন। এখন সব মিলিয়ে নিতে হবে। মুরলীধরের ভ্রুক্ষেপ নেই, সে আবার কাগজ পড়ায় মন দিয়েছে। বিকেলের দিকে মুরলীধর কাউন্টারের কাছে এসে দাঁড়িয়ে বলল, জানিস বংশে, আমি আর যত কাগজ পড়ছি তত মজা লাগছে। একটা কমা এদিক ওদিক হয়ে গেলে পুরো মানে বদলে যায়। হ্যাঁটা না হয়ে যায়, ভেরি ডেঞ্জারাস। বংশীবদন বলল, হুম। আরেকটা কথা মনে পড়ল, আমাদের ছেলেবেলায় যে কোনো লেখার মধ্যে কয়েকটা সেমিকোলন থাকতো, মনে আছে? সেই সেমিকোলনটা কোথায় গেল? খবরের কাগজের লেখায় তো আর সেমিকোলন দেখি না। বংশীবদন বলল, তা বটে। সেমিকোলনের দরকারটা কি ফুরিয়ে গেছে? বংশীবদন বেগুন ভাজার মতন মুখ করে বলল, ওরে মুরলি, আমার অনেক কাজ, ভাউচারগুলো সব মেলাতে হবে, কথা বলার সময় নেই। তুই কাগজটা মুখস্থ করকে যা। মুরলীধর বলল, আকাশে মেঘ করেছে, চ আজ শিগগির বাড়ি যাই, আমাকে 100টা টাকা দে তো। বংশীবদন বলল, আবার অ্যাডভান্স? সোমবার নিয়েছিস, সপ্তাহে একবারের বেশি অ্যাডভান্স নেওয়া চলবে না, আমরাই নিয়ম করেছি। আজ তো ভাই হবে না। মুরলীধর বলল, তোর নিকুচি করেছি তোর নিয়মে। ক্যাশে যদি 200 টাকা থাকে তার হাফ আমি যে কোনো সময় নিতে পারি, আমি হাফ পার্টনার না? বংশীবদন এবার কান এঁটো করা চওড়া হেসে বলল, তোর মাথায় একটা কথা কিছুতেই ঢোকে না মুরলি। ক্যাশে যা থাকে তার সবটাই প্রফিট নয়। মূলধন খেয়ে ফেললে তো ব্যবসা দুদিনই ডকে উঠবে। আজ যে মাল ডেলিভারি দিয়ে গেল তার জন্যে কাল সকালেই পেমেন্ট করতে হবে না? ব্যাংক থেকে আরও তুলতে হবে। মুরলীধর একটু দুর্বল হয়ে গিয়ে মিনমিনে গলায় বলল, 100টা টাকা দিবি না? যমুনা যে 1 কৌটো পাউডার, 1/4 পাউন্ড মাখন আর 250 চা কিনে নিয়ে যেতে বলেছে, হাতে কিছুই নেই। একতাড়া নোটের থেকে একটা ময়লা 100 টাকার নোট টেনে বার করে বংশীবদন বলল, এই নে, খাতায় সই কর। কলমটার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে মুরলীধর বলল, সেমিকোলনটা উঠে গেল কেন বলতো? বংশীবদন এবার ধৈর্য হারিয়ে বিকৃত গলায় বলল, ওরে শালা, আমি এসব কি জানি, কেন আমায় জ্বালাচ্ছিস? মুরলীধর বলল, তোর নাম বংশীবদন, যদি ভুল করে মাঝখানে একটা কমা পড়ে যায় তাহলে দুটো মানুষ হয়ে যাবে, বংশী আর বদন। কি ডেঞ্জারাস। বংশীবদন বলল, ওরে ক্ষমা দে, আমি আর পারছি না। মুরলীধর মাথা নাড়তে নাড়তে বলল, না সিরিয়াস ব্যাপার, পুঁচকে ব্যাঙাচির মতো একটা কমা, তার কি ক্ষমতা, বাপ রে বাপ। ঠিক 6টার সময় ঝাঁপ বন্ধ হয়। 2টো তালা দেবার পর এক গোছা প্যাঁকাটি জেলে সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে বংশীবদন একটু কি যেন বিড়বিড় করে। একজন নেপালি দারোয়ান বাইরে খাটিয়া পেতে শোয়। দামি দামি কাঠ তো বাইরেই থাকে। পাশে পাশে আরও 3টি এরকম কাঠের ঠেক, সব জায়গাতেই বন্দোবস্ত আছে পাহারার। দুজনে খানিকটা হেঁটে যাবার পর পথ আলাদা হয়ে যায়। বংশীবদন যায় শ্যাম পার্কের দিকে, মুরলীধরের বাড়ি হাতিবাগান পেরিয়ে ভীম ঘোষ লেনে। প্রায়ই যমুনার কিছু না কিছু ফরমাস থাকে। শ্যামবাজারের মোড় থেকে কেনাকাটা করে মুরলীধর হেঁটেই বাড়ি যায়। আকাশে গুম গুম করে মেঘ ডাকল। স্টার থিয়েটারের কাছে কিসে যেন একটা জটলা বেঁধেছে, থেমে গেছে ট্রাম বাস। মুরলীধরের ভ্রুক্ষেপ নেই, সে ভিড় পাশ কাটিয়ে এগিয়ে গেল। কে যেন চেঁচিয়ে ডাকল, ও মুরলীবাবু, ও মুরলীবাবু। তবু মুরলীধর মুখ ফেরাল না। কোনো লোকের সঙ্গেই তার এমন কিছু জরুরি বিষয়ের সম্পর্ক নেই যাতে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে। ভিড় তার সহ্য হয় না। বাড়ি ফিরতে দেরি করলে যমুনা মুখ ভার করবে। বউয়ের কাছে নানা ব্যাপারে মুরলীধর অপরাধী হয়ে আছে, কিংবা অপরাধ বোধ করাই তার স্বভাব। অনেক সময় মনে হয় কি যেন একটা ভুল হয়ে যাচ্ছে, কিছু একটা করা উচিত ছিল, সেটা মনে পড়ছে না। যমুনা প্রায়ই বলে, তুমি যে সারাদিন বাড়িতে থাকো না, আমি সময় কাটাই কি করে বলো তো?
মুরলীধর এ কথার উত্তর খুঁজে পায় না। মা মাসি পিসিদের মুখে সে এরকম কথা কখনো শোনেনি। কর্তারা বাড়ির বাইরেই বেশিক্ষণ সময় কাটাতেন, আর মা মাসি পিসিরা সকাল থেকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতেন। ঘোর দুপুরে ডাঁটা চচ্চড়ি আর মাছের মুড়ো চিবিয়ে চিবিয়ে খেতেন অনেকক্ষণ ধরে, তারপর এক ঘুম। বিকেলে একটু ঝগড়াঝাঁটি, ছেলে মেয়েদের একটা চটচাপড়, তারপর আবার রান্নার তোড়জোড়। বাড়ি থেকে বেরোতেন কালে ভদ্রে। এখন দিনকাল পাল্টেছে, পরিবারটি ছোট হয়ে গেছে অনেক। মুরলীধরের ভাই নেই, 2 বোন ছিল। একজনের বিয়ে হয়েছে কানপুরে, আরেকজন মুরলীধরের বড় আদরের ছোট বোন বীণাপানি মারা গেছে গাড়ি চাপা পড়ে। তার বিয়ের কথাবার্তা প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল। এখন বাড়িতে শুধু মা আর বউ। মা বড় বেশি বুড়িয়ে গেছেন, চোখে প্রায় দেখতেই পান না। বীণাপানির শোক সামলাতে পারেননি, এখন প্রায়ই আপন মনে বিড়বিড় করেন। কান পাতলে বোঝা যায় বীণাপানির সঙ্গে কথা বলছেন। যমুনাকে রান্নাবান্নার ঝামেলা বেশি পোহাতে হয় না, একজন ঠিকে মেয়ে মায়ের রান্না করে দিয়ে যায়। যমুনাকে শুধু মাছের ঝোল বা মাংস করে নিলেই চলে। দুপুরে ঘুমোয় না যমুনা, বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়। যমুনা গরিব বাড়ির লেখাপড়া জানা মেয়ে, বাপের বাড়ির দিকে সবাই বাঙাল। এই বাড়ির ধারার সঙ্গে অনেক কিছুই মেলে না। বিয়ের পর বছরখানেক বাদেই সে বায়না ধরেছিল চাকরি করবে। তখনও মুরলীধরের বাবা বেঁচে, তিনি এক কথায় উড়িয়ে দিয়েছিলেন। লোকে চাকরি করতে যায় অভাবে পড়লে। এ বাড়িতে ভাত কাপড়ের অভাব নেই, তবু ঘরের বউ ট্রামে বাসে গুঁতোগুতি করে চাকরি করতে যাবে কেন? তাছাড়া এদেশে তো অঢেল চাকরি নেই। যমুনা শখের চাকরি করতে গেলে আরেকটি অভাবী মেয়েকে বঞ্চিত করা হবে। বাবার মৃত্যুর পর নতুন করে যমুনা আবার দাবি তুলেছিল, মুরলীধর আপত্তি করেনি। কিন্তু যমুনা অনার্সহীন গ্র্যাজুয়েট, ভদ্রগোছের চাকরি জোটানো সহজ নয়। একটা সাবানের কোম্পানিতে কেরানির চাকরি পেয়েছিল কোনো ক্রমে, মাস 3 পর একদিন কাঁদতে কাঁদতে ফিরে এলো। কি যে হয়েছিল কে জানে, আর যায়নি। যমুনার আসল অভাবটি অবশ্য অন্য। বংশীবদন প্রায় বন্ধুকে বলে, ওরে মুরলী, বউ সামলানো কি সোজা কথা? ওদের সবসময় খেয়াল না দিয়ে ভুলিয়ে রাখতে হয়। শাড়ি কেনার টাকা দিবি, গয়না গড়িয়ে দিবি, মাঝে মাঝে বায়োস্কোপ থিয়েটারে নিয়ে যাবি, আর 2-3 বছর পর পর কোলে একটা বাচ্চা দিবি। ওই শেষের উপহারটাই কিছুতেই দেয়া যাচ্ছে না। 12 বছর বিয়ে হয়েছে, এখনো যমুনার কোনো সন্তান হয়নি। মুরলীধরের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই। বাড়ি ফিরে মুরলীধর দেখল বৈঠকখানায় 2 জন অতিথি বসে আছে। অতিথি দেখলে যমুনা খুশি হয়, তবু কথাবার্তা বলার মানুষ পায়। যেদিন কেউ আসে না, সেদিন যে কোনো ছুতোয় মুরলীধরের খানিকটা বকুনি প্রাপ্য থাকে। বসবার ঘরে না ঢুকেও পাশের একটা দরজা দিয়ে মুরলী উপরে উঠে যায়। ছোট বাড়ি, একতলার ওই বসবার ঘর আর রান্নাঘর কলতলায়, দোতলায় 2খানি বেডরুম, 3 তলায় একটা ঘর আর ঠাকুর ঘর একসঙ্গে। মা থাকেন সেখানে। সেখানেও একটা বাথরুমের ব্যবস্থা করা আছে, মাকে আর নিচে নামতেই হয় না। মুরলীধর আর চোখে দেখে নিল যমুনার বাপের বাড়ির লোক এসেছে, তার মস্তুতু বোন শ্যামলী আর তার বর জগদীশ। যমুনা তাদের সঙ্গে কথা বলে চলেছে। মুরলীধর ওদের অলক্ষ্যে দোতলায় উঠে গেল। প্রতিদিন বাড়ি ফিরে গিয়ে সে একবার মার সঙ্গে দেখা করে। সে যা জিজ্ঞেস করে আর মা যা উত্তর দেন, তার মধ্যে কোনো সঙ্গতি নেই, তবু তো 2-4টে কথা হয়। তারপর সে কলঘরে হাত মুখ ধুতে যায়। চৌবাচ্চায় জল ধরা থাকে, ঢুকলেই শ্যাওলার গন্ধ পাওয়া যায়। মুরলীধর জল ঢালতে ভুলে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আজকের খবরের কাগজে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে একটা আর্টিকেল বেরিয়েছে। তার একটা বাক্য অনবরত ঘুরছে মুরলীধরের মাথায়, খুব খটকা লেগে আছে। দেবতার পায়ের কাছে শুধু গুচ্ছ গুচ্ছ ফুল দিও না নিজের অন্তরের সব ভক্তি উজাড় করে, বরং নিজেকেই প্রস্ফুটিত করে তোলো।
এই বাক্যটার মানে কি? রামকৃষ্ণদেব দেবতাকে শুধু ফুল দিয়ে অন্তরের ভক্তি উজাড় করে দিতে নিষেধ করেছেন? এ কখনো হতে পারে? নিশ্চয়ই কমার গোলমাল আছে, কিন্তু গোলমালটা কোথায়? হঠাৎ সব সরল হয়ে গেল। প্রথম কমাটা ফুলের পর বসবে না, দিওনার পর হলেই সব ঠিকঠাক হয়ে যায়। দেবতার পায়ের কাছে শুধু গুচ্ছ গুচ্ছ ফুল দিও না, নিজের অন্তরের ভক্তি সব উজাড় করে বরং নিজেকেই প্রস্ফুটিত করে তোলো। হ্যাঁ, এটাই ঠিক। কি অলক্ষণে কাণ্ড! হ্যাঁ, রামকৃষ্ণদেবের কথা পর্যন্ত উল্টে দেবার শক্তি ধরে এই একরত্তি কমা। দ্বিতীয় কমাটা না হলেও চলতো, উড়ে এসে জুড়ে বসেছে। ছাপাখানার লোকেরা অতি সাবধান না হলে যে একটা কমার জন্যে উদরপিণ্ডি বুদরগারে চাপতে পারে। সমস্যার সমাধান হয়ে যাবার পর বেশ প্রফুল্ল বোধ করল মুরলীধর। তখনই বাথরুমের টিনের দরজায় ধাক্কা। যমুনা বলল, জলের শব্দ নেই, কোনো শব্দ নেই, বাথরুমে ভূতের মতন দাঁড়িয়ে কি করছো? দরজা খুলে মুরলীধর বলল, এই তো হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যাবেলা যমুনা একটু সেজে গুজে থাকে। গা ধুয়ে পাউডার মাখিয়ে খোঁপা বাঁধে, পাট ভাঙা শাড়ি পরে। শরীরের গড়ন ভালো, এখনো তাকে নতুন বউটির মতো দেখায়। ধারালো জিভে সে জিজ্ঞাসা করল, চা আনতে বলেছিলাম, নিশ্চয়ই ভুলে গেছ? মুরলীধর বলল, না গো, এনেছি। চা, তোমার পাউডার, মাখন। যমুনা বলল, জগদীশটা এসেছে, তাদের সঙ্গে একবার দেখাও করলে না। কি আক্কেল গো তোমার? মুরলীধর অপরাধীর মতো বলল, যাচ্ছি গো, এখনই যাচ্ছি। জামাটা ঘেমো হয়ে আছে, পাল্টে নিয়ে। যমুনার বাপের বাড়ির লোকেদের সঙ্গে যে কি কথা বলবে তা ভেবে পায় না মুরলীধর। জগদীশ একটা ওষুধ কোম্পানির দালালি করে, কথায় বার্তায় অতি তুখোড়। সারা শহর চষে বেড়ায়, মফস্বলেও যায়। রোজগারপাতি ভালোই মনে হয়। জগদীশের তুলনায় তার বউ শ্যামলী যেন নিষ্প্রাণ ধরনের। কথা বলতে চায় না, মুখখানা ফ্যাকাশে, হাসতেও যেন তার কষ্ট হয়। মনে হয় বেশ কিছুক্ষণ আগেই এসেছে ওরা। সামনে দুটি প্লেট, আধ ভাঙা সিঙাড়া আর সন্দেশের গুঁড়ো পড়ে আছে। একবার চাও দেয়া হয়ে গেছে। জগদীশ সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, নিন, কাঠের কারবার কেমন চলছে বলুন। মুরলীধর যে ধূমপান করে না, এতবার এসেও তা মনে রাখতে পারে না জগদীশ। মুরলীধর বলল, মন্দ না, দিনকাল যেরকম পড়েছে তারই মধ্যে কোনো রকমে। তা আপনার কাজকর্ম সব চলছে ঠিকঠাক? এর মধ্যে যমুনা ঘরে ঢুকে তার কোন মাসি বেহালায় জমি কিনেছে সেই আলোচনা শুরু করল। এ বিষয়ে মুরলীর কিছু বলার নেই, সে চুপ। খানিকক্ষণ বাদে যমুনা বলল, তুমি কোনো কথা বলছো না কেন? মুরলীধর যেন ঘুম ভেঙে হঠাৎ জেগে উঠে বলল, ও হ্যাঁ, আচ্ছা জগদীশবাবু, আপনার মনে আছে আগে বাংলা লেখার মধ্যে অনেক কমা আর সেমিকোলন থাকত, এখন সেমিকোলন প্রায় দেখাই যায় না, তাই না? জগদীশ চোখ সংকুচিত করে কয়েক পলক তাকিয়ে রইল মুরলীধরের দিকে, তারপর বলল, হ্যাঁ, তা যা বলেছেন। মুরলীধর বলল, সেমিকোলন মানে আর্ধেক কোলন, ফুটকি আর কমা, আর কোলন হচ্ছে দুটো ফুটকি। সেই কোলনও কি আজকাল চোখে পড়ে? আজকে আনন্দবাজার খুলে দেখুন, একটাও সেমিকোলন নেই, শুধু কমা, অনেক কমা। কমা ওদের হটিয়ে দিয়েছে। জগদীশের এবার চোখ বড় বড় হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, এ তো মশাই খুব জ্ঞানের কথা, আপনি লার্নেড লোক। ওগো ওঠো, বাড়ি যাবে না? শিয়ালদায় গিয়ে ট্রেন ধরতে হবে। জগদীশটা বিদায় নেবার পর যমুনা জিজ্ঞেস করল, তুমি কমা সেমিকোলন এসব কি বলছিলে? মুরলীধর গম্ভীরভাবে বলল, কোলন সেমিকোলন উঠিয়ে দিয়ে শুধু কমা দিয়ে সব কাজ চালানো খুব ডেঞ্জারাস, কখন যে কি হয়ে যায়। সেদিন থেকে মুরলীধরের মাথায় যেন ভূত চাপল। সর্বক্ষণ ওই এক চিন্তা। অন্য যে কোনো প্রসঙ্গে কথা বলতে গিয়ে কমা সেমিকোলনের প্রসঙ্গ এসে পড়ে। তার মনে অনেক প্রশ্ন, কেউ তার উত্তর দিতে পারে না। খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কমার ব্যবহার ঠিক হয়েছে কিনা। অকাল মৃতা ছোট বোন বিনা পানির খুব বই পড়ার শখ ছিল, তার সংগৃহীত বইগুলো এখনো রয়ে গেছে।
মুরলীধর সেই সব বইও বারবার পড়ে। রূপবাণী সিনেমার পাশে বড় ফ্ল্যাট বাড়িতে থাকেন বাংলার অধ্যাপক চারুচন্দ্র মিত্র। মুরলীধরের সঙ্গে চেনা আছে। একদিন বাস স্টপে চারুচন্দ্রকে দেখে মুরলীধর বিনীতভাবে বলল, চারুবাবু, আপনার শরীরগতিক ভালো আছে তো? একটা কথা জিজ্ঞাসা করব। চারুচন্দ্র উদারভাবে বলল, হ্যাঁ, ভালো আছি। তবে মশাই, যা খুশি জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু ছেলেকে কলেজে ভর্তি করাবার অনুরোধ করবেন না, ওটা আমি পারবো না। মুরলীধর লজ্জা পেয়ে বলল, না না, সেরকম কিছু না। আমি জানতে চাইছিলাম, কমা আর সেমিকোলনের মধ্যে আজকাল আর সেমিকোলন কেউ ব্যবহার করে না। চারুচন্দ্র পান চিবোতে চিবোতে অবহেলার সঙ্গে বলল, ওটা তেমন কাজে লাগে না। মুরলীধর বলতো, আগে কাজে লাগতো। আচ্ছা, কমা আর সেমিকোলনের মধ্যে তফাৎটা কি? কোথায় কমা আর কোথায় সেমিকোলন বসানো উচিত? চারুচন্দ্র বলল, হেই আর কি, মানে কোথাও কমা কোথাও সেমিকোলন বসলেই হলো। তবে ওই যে বললাম, সেমিকোলনটা এখন আর তেমন দরকার লাগে না। মুরলীধর বলল, তবু দুটো যখন আলাদা চিহ্ন, তখন ব্যবহার করারও তো একটা নিয়ম থাকবে। চারুচন্দ্র বলল, সেমিকোলনটা বাদ দেওয়াই ভালো, আমি তো ব্যবহার করি না, কমাতেই কাজ চলে যায়। মুরলীধর বলল, ইংরেজিতে যেটা ফুল স্টপ, বাংলায় পূর্ণচ্ছেদ, এখন সবাই দাড়ি বলে। প্রশ্নবোধক চিহ্ন, বিষয়বোধক চিহ্নও আছে, কিন্তু কমা আর সেমিকোলন আর কোলন, এগুলোর বাংলা নাম হলো না কেন? চারুচন্দ্র বলল, কি জানি, দরকার হয়নি। কি ব্যাপার বলুন তো মুরলীবাবু, কাঠের কারবার ছেড়ে এখন কি সাহিত্য রচনা শুরু করেছেন নাকি? মুরলীধর লজ্জা পেয়ে বলল, কি যে বলেন, কিছুই শিখিনি। 2 লাইন চিঠি লিখতে গেলে কলম ভেঙে যায়। এমনি নানা কথা মনে আসে। রোজ কাগজ পড়তে গিয়ে আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি, জানেন, খবরের কাগজে অনেক প্রশ্নবোধক চিহ্ন থাকে, কিন্তু বিস্ময়বোধক চিহ্ন তো দেখি না। খবরের কাগজে বুঝি বিস্ময় চিহ্ন ব্যবহার করতে নেই? চারুচন্দ্র পানের পিক ফেলে হাত তুলে বলল, ওই যে আমার বাস এসে গেছে, আজ চলি কেমন? মুরলীধর একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে অনেক প্রশ্ন, একজন বাংলার অধ্যাপকও তার উত্তর দিতে পারল না, অন্য কেউও পারে না। মনের মধ্যে এত সব প্রশ্ন গজগজ করলে কি ভাত হজম হয়? বাজার থেকে ফেরার পর শরীরটা ম্যাজ ম্যাজ করতে লাগলো। আজ কাঠগোলায় না গেলে কি হয়? যমুনা তা শুনে উদ্বিগ্ন হয়ে কপালে হাত দিল, বুকে দিল। না, জ্বর নেই, একটা দুপুর বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। যমুনা বলল, অফিসে গিয়ে তুমি তো ইজি চেয়ারে শুয়ে থাকো, সেটাও বিশ্রাম। আজ না হয় হেঁটে না গিয়ে রিকশায় যাও। তোমার ওই বংশীবাবুর ওপর থেকে একটু নজর সরালেই যে কি করবে তার ঠিক নেই। ওই ব্যবসা চলে গেলে তুমি কি আর কিছু করতে পারবে? সত্যি জ্বর এলো না। বিকেলের দিকে শরীরটা ঝরঝরে হয়ে গেল। কাঠগোলা থেকে বাড়ি ফেরার পরে মুরলীর বৈঠকখানায় হালকা সিগারেটের গন্ধ পেল। ঘরে অ্যাশট্রে নেই, সিগারেটের টুকরো পড়ে নেই। জীবনে কখনো ধূমপান করেনি বলে মুরলীধরের ঘ্রাণ শক্তি তীক্ষ্ণ। বাতাসে অনেকক্ষণ আগে ছড়ানো সিগারেটের ধোঁয়ার গন্ধও সে পায়। কেউ এসেছিল। ওপরে গিয়ে দেখল টেবিলের উপর সাজানো গোটা 3 ওষুধের ফাইল। সেদিকে সে নজর দিল না। আজও খবরের কাগজে 2টো কমার ভুল পেয়েছে। একটা কমার এদিকে ওদিকে একজনের নামে খুনের অভিযোগ চলে গেছে অন্য একজনের নামে। যমুনাই বলল, আজ দুপুরে জগদীশ দে এসেছিল, হাতিবাগানে কি নাকি কাজ ছিল। তোমার জন্য কয়েকটা ওষুধের স্যাম্পল শিশি চেয়ে রেখেছি। তোমার শরীরটা খারাপ হচ্ছে, টনিক খেলে গায়ে জোর বাড়বে। বেশ বেশ, জগদীশ মাঝে মাঝে এলেই তো পারে, যমুনার সময় কাটবে। মুরলীধর আজকাল বাড়ি ফিরে বিনা পানির ঘর থেকে একখানা বই নিয়ে পড়তে বসে। খবরের কাগজে বিস্ময় চিহ্ন থাকে না, গল্পের বইতে থাকে। খবরের কাগজের লোকেদের অবাক হতে নেই। একদিন কাঠগোলায় বসে থাকতে থাকতে মুরলীধর জিজ্ঞেস করল, হ্যাঁ রে বংশ, তুই বুদ্ধদেব বসুর নাম শুনেছিস? বংশীবাদন টাকা গুনতে গুনতে বলল, হ্যাঁ শুনেছি, মানস সরোবরের অনেক ছবি তুলেছি। বাগবাজার জিমনেশিয়ামে সেই বুদ্ধু বোস ফিল্ম দেখালো, আমি দেখেছি। মুরলীধর বলল,
ওই বুদ্ধ বোস না, রাইটার বুদ্ধদেব বসু। অনেক বই আছে। এই রাইটার যা কমা ব্যবহার করে না, তোকে কি বলবো। একটা সেন্টেন্সে 4-5টা, কখনো 6টাও হয়। এত কমা আর কোনো রাইটার দেয় না। একটা যদি এদিক ওদিক হয়ে যায়। বংশীবদন বলল, দেখ মুরলী, আমরা ছাপোষা লোক, ব্যবসাটা চালু রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের কি আর ওইসব বইটই নিয়ে মাথা ঘামাবার সময় আছে? ওসব কলেজের ছেলে ছোকরা আর বেকারদের জন্যে। তুই খবরের কাগজে খবর পড়বি, তোরা তো কমা ফুলস্টপ গোনার দরকার কি? তুই বরং এক কাজ কর, গোটা কতক বিল আছে, টাইপ করে ফেল। মুরলীধর টাইপ মেশিনে গিয়ে বসল। এই কাজ সে ভালো পারে। 7-8খানা বিল ভাউচার জমে গেছে, ফিতেটা বদলানো দরকার। যা হোক, আজ চলে যাবে। বংশীবদন ক্যাশ কাউন্টার থেকে মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ রে মুরলী, বোমাকে ডাক্তার দেখাবি না? বলিস তো আমি ঠিক করে দিতে পারি, আমার চেনা ডাক্তার আছে। মুরলীধর চমকে উঠে বলল, কেন ডাক্তার দেখাতে হবে কেন? বংশীবদন বলল, এত বছরেও খোকাখুকু এলো না, একটা কিছু ব্যবস্থা করতে হবে না? মুরলীধর লজ্জা পেয়ে বলল, না না, সেসব ঠিক আছে, ডাক্তারের দরকার নেই। তুই কি বংশরক্ষার কথা ভাবিস না? কি যে আজকাল ফ্যাশন হয়েছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকে, তখন লোকে ছেলে মেয়ে চায় না। বৌমাকে আমি একদিন নিজে গিয়ে বলবো। মুরলীধর মাথা নিচু করে রইল। ডাক্তার দেখাবার কথা আরও কেউ কেউ বলেছে, মুরলীধর রাজি নয়। ডাক্তার যদি বলে দেয় যমুনার সন্তান ধারণের ক্ষমতা নেই, তাহলে কি বিচ্ছিরি হবে। কোনো স্ত্রীলোক বাঁজা এ কথা যদি একবার রটে যায়, সেটা তার পক্ষে বড় লজ্জার কথা। আর ডাক্তার যদি মুরলীধরকেই বলে যে সে পুরুষত্বহীন, তাহলে সেই বা লোকের কাছে মুখ দেখাবে কি করে? তার থেকে যেমন চলছে চলুক, ভাগ্যে যদি থাকে সন্তান একদিন আসবেই। কত সামান্য একটা বিন্দু থেকে মানুষের জন্ম। লক্ষ লক্ষ শুক্রবীজ, কমা ফুলস্টপের চেয়েও ছোট, তারই একটা থেকে আসে মানুষের প্রাণ। আসতেও পারে, নাও আসতে পারে। বটগাছের ফল কত বড়, তারও মধ্যে থাকে খুদে খুদে বীজ। সেই বীজ থেকে আবার অত বড় একটা বটগাছ আবার জন্মায়। ছোট জিনিসের কি ক্ষমতা! বিলগুলো টাইপ হয়ে যাবার পর বংশীবদন বলল, একবার দে তো দেখি। মুরলীধর বলল, দেখতে হবে না, কাল সকালেই পাঠিয়ে দেব। দেরাজের মধ্যে রাখা বিলগুলোতে তবু চোখ বুলোতে লাগলো বংশীবদন। দেখতে দেখতে তার নাকের ফুটো স্ফীত হল, চোখ মুখ লাল হয়ে গেল। সে বলল, এ কি করেছিস? মুরলীধর বলল, কেন রে, কিছু ভুল হয়েছে? ভুল মানে? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। হবে টাকা 795.85, আর তুই টাইপ করেছিস ৭৯,৫৮৫। উপরে ফুটকির বদলে তলায় কমা। এর মানে কি হয় তুই জানিস না? আর এটা ৮,১৮৯ হবে, তুই সেটা করেছিস ৮,১৮,৯০০। আমাদের পথে বসাবি, কাজে একটুও মন নেই। মুরলীধর হাসতে হাসতে বলল, এই রে, কমার উৎপাত। তোকে বলেছি না কমাগুলো খুব ডেঞ্জারাস, কি করে উড়ে এসে জুড়ে বসে। ফুটকিগুলো হাটিয়ে দিয়েছে। ফুটকি দিলে টাকাটা কমে যাচ্ছে, আর কমা দিলে বেড়ে যাচ্ছে। বংশীবদন এখন সত্যিকারে রেগে গেছে। গর্জন করে বলল, তুই হাসছিস? তো লজ্জা করে না? ব্যবসাটার জন্য আমি খেটে খেটে মরি, আর তুই লেজ নাড়িস বসে বসে। শুধু বিল টাইপ করা, তাতে এরকম ভুল? দিন রাত কমা আর সেমিকোলন আর গোষ্ঠীর পিণ্ডি, মাথাটা খারাপ করে দিল একেবারে। তোকেই বলে রাখছি মুরলী, তুই খবরদার আর কমা ফমার কথা আমার সামনে উচ্চারণ করবি না। চল, আজ তোর বাড়ি যাব, বোমাকে সব বলবো, নির্ঘাত তোর মাথার রোগ হয়েছে। বংশীবদনের গজগজানি আর থামেই না। চুপসে গিয়ে মুরলীধরন থুতনি ঠেকিয়ে রাখল বুকে, এবং সত্যি ছুটির পর বংশীবদন চলে এলো মুরলীধরের বাড়িতে। দুজনের একই বয়স, একই কারবারের সমান অংশীদার, এমনকি দুজনের নামের অর্থও এক। তবু জীবনযাপনের কত তফাৎ। বংশীবদনের পরপর 3টি ছেলে মেয়ে, তারা একরকম পোশাক পরে কি সুন্দর স্কুলে যায়। বংশীবদন নিজের বাড়ির ছাদে একখানা ঘর তুলেছে, শেয়ার মার্কেটে টাকা খাটায়। মুরলীধর এইসব কিছুই পারে না।
দুজনেই দুজনের স্ত্রীকে বৌমা বলে। যমুনা বংশীবদনকে তেমন পছন্দ না করলেও এখন তার অভিযোগের সঙ্গে গলা মেলাল। বাড়িতেও মুরলীধর কমা সেমিকোলনের কথা বলে বলে কান ঝালাপালা করে দিয়েছে। অতিথি এলেই বেমক্কা প্রশ্ন করে, এটা মাথার গোলমাল ছাড়া আর কি? যমুনা কতবার তাকে টনিক খেতে বলে, তবু সে খায় না। বংশীবদন যমুনার সামনে মুরলীধরকে দিয়ে শপথ করালো সে আর ওইসব এলেবেলে কথা একদম উচ্চারণ করতে পারবে না। ফের ওই প্রসঙ্গ তুললেই তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। এখন কিছুদিন বইটই পড়াও বন্ধ, কাঠগোলাতেও আর খবরের কাগজ রাখা হবে না। মুরলীধর বাধ্য ছেলের মতন সব মেনে নিল। দিন কাটতে লাগলো আগের মতন। কাঠগোলাতে নিয়মিত যায় মুরলীধর, ইজি চেয়ারে শুয়ে থাকে, ঘুমোয় না। কি যে চিন্তা করে তা সেই জানে। বিল টাইপ করার সময় সে আর ভুল করে না। বাড়িতে ফিরে সে মাঝে মাঝে সিগারেটের ধোঁয়ার গন্ধ পায়। একদিন একটা চিঠিও দেখতে পেল। যমুনা ঘুমিয়ে আছে। মাঝরাতে বিছানা ছেড়ে ছাদে চলে এলো মুরলীধর। পরিষ্কার আকাশ, অসংখ্য তারা ফুটে আছে রাত্রির আকাশের দিকে। একদৃষ্টে তাকিয়ে থাকতে ভালো লাগে। যমুনা মাঝে মাঝে সিনেমা দেখার জন্য বায়না ধরে। নাইট শোতে নিয়েও যায় মুরলীধর। এ পাড়ায় সিনেমা হলের অভাব নেই, কিন্তু সিনেমার পর্দায় মানুষজনের নড়াচড়া বেশ কিছুক্ষণ দেখলে তার চোখ ব্যথা করে। ফিরে আসার পরে পাড়ার সবাই ঘুমিয়ে পড়লে আকাশের দিকে চেয়ে থাকলে তার চোখ জুড়োয়। এই আকাশ মহাকাশের পথে যাত্রা। মহাকাশের কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। অনন্তকাল ধরে চলেছে কালের এই যাত্রা। মাঝখানে এই গ্রহ নক্ষত্রগুলো কি কমা সেমিকোলনের মতন জ্যোতিচিহ্ন? অনেকক্ষণ চেয়ে থাকলে মনে হয় এক একটা ওই খুদের চিহ্ন যেন সাঁ করে সরে যাচ্ছে, জায়গা বদলাচ্ছে। ঘরে ফিরে এসে মুরলীধর চিঠিটা আবার দেখল। আলমারিতে একটা লম্বা সাবানের বাক্সের নিচে লুকোনো ছিল। মুরলীধর ইচ্ছে করে দেখেনি। একটা পুরনো ইলেকট্রিকের বিল খুঁজতে গিয়ে চোখে পড়ে গেছে। চিঠিখানা সিগারেটের ধোঁয়াকেই লেখা। যমুনা লিখেছে, অনেক ভেবে দেখলাম তোমার কাছে আমি সব কথা বলতে পারি। মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ি আমি। একটা সন্তানের জন্য আমার লোভ আছে ঠিকই, তুমি তা আমাকে দিতে পারো তাও জানি। ও মনে আঘাত পাবে না, আমি মন ঠিক করে ফেলেছি। তুমি কিন্তু আশা বন্ধ করবে না। তোমাকে মাঝে মাঝে দুপুরবেলা আসতেই হবে, না হলে আমি মরে যাব। বারবার চিঠিখানা পড়তে লাগলো মুরলী। একটা কথাই তার মাথায় ঘুরছে, একটা মাত্র দাড়ি। সেটা সরে গেলেই পরের কমাটা কত শক্তিশালী হয়ে যায়। পুরো চিঠিটার অর্থই পাল্টে যাবে। পূর্ণচ্ছেদের কি দরকার? জীবন গতিময়, আরও কত বাকি আছে এ জীবনের। মাঝে মাঝে কমা বা সেমিকোলনের মতো ছোটখাটো বিরতি হতেই পারে। যমুনার মনে দুঃখ রেখে লাভ কি? ও মনে আঘাত পাবে, এরপর দাড়িটা তুলে দিলেই তো হয়। পরের কমাটাই আসল। ও মনে আঘাত পাবে না। চিঠিখানা যথাস্থানে রেখে দিয়ে মুরলীধর একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যৎ সামান্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।